বিধানসভা উপনির্বাচন, আরো একটি এই রাজ্যের বিধানসভা উপনির্বাচন। আর সেই উপনির্বাচনে এবার কি হতে চলেছে, কে প্রার্থী হবেন তৃণমূলের তরফে, এই সিট তৃণমূলের দখলে থাকবে নাকি চলে যাবে অন্য কারোর দখলে, সেই সমস্ত কিছু নিয়েই একটি বিশেষ আলোচনা আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে। আচ্ছা, নদিয়া জেলার কালীগঞ্জ, বলা ভালো কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভা নির্বাচন। এই কালীগঞ্জ তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এবং নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে বিধায়কের অকাল প্রয়াণে এখানে বিধানসভা উপনির্বাচন হচ্ছে। আগামী 19 তারিখে উপনির্বাচন, এই পর্যন্ত আপনারা তো সবটাই জানেন। কিন্তু এখানে কি সংখ্যালঘু সম্প্রদায়েরই প্রার্থী করা হবে? মানে তৃণমূল কি তেমনই ভাবছে? তৃণমূল এই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ঠিক কোন কোন দিকে আমল দিতে পারে? এই নির্বাচন তৃণমূলের কাছে কত বড় নির্বাচন বা কোন কোন স্ট্র্যাটেজিতে হতে চলেছে? দেখুন, এই নির্বাচন শুধু বিধানসভা উপনির্বাচন নয়, মানে তৃণমূলের কাছে অন্তত নয়। কেন? এর পেছনে একটা সূক্ষ্ম রাজনীতি কিন্তু তৃণমূল করতে চাইবে বা এসে হাজির হয়েছে তৃণমূলের সামনে। প্রেক্ষিতটা যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে 2026-এর আগে এই বিধানসভা উপনির্বাচন না, এর আগেও 6টা বিধানসভা উপনির্বাচন আমরা দেখেছি, যার 5টায় ছিল তৃণমূল কংগ্রেসের দখলে, মাদারিহাট ছিল বিজেপির দখলে। সেটা তো একেবারে ওয়াশ আউট করে দিয়ে তৃণমূল সবকটাই জিতেছে। কিন্তু 26-এর আগে আগে এই বিধানসভা উপনির্বাচন একদম মুখোমুখি বলা যেতে পারে। আর হয়তো 8-9 মাস পরই বিধানসভা নির্বাচন। তার আগে সূক্ষ্ম রাজনীতিটা কেন বলছিলাম? দেখুন, এই সূক্ষ্ম রাজনীতির অঙ্ক কষেই কিন্তু তৃণমূল এই বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঠিক করবে, তার স্ট্র্যাটেজি ঠিক করবে, জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে। সেটা কেন বলছি? এই বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করাটা তৃণমূলের কাছে কিন্তু একটা বড় জয় এবং একটা বড় ফ্যাক্টর হবে। সূক্ষ্ম রাজনীতিটা লুকিয়ে রয়েছে এর পেছনেই, মানে এই জেতা হারার পেছনেই। তাই তৃণমূল সুন্দর সুচারু একটা কৌশল করেই কিন্তু এগোচ্ছে ইতিমধ্যেই। প্রার্থী কারা হবেন? তারা মুসলিম সম্প্রদায়েরই কিনা, কারণ এখানে এই সিট কিন্তু আমরা দেখছি বারবার মুসলিম সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরাই জিতছেন। তো সেখানে সেই স্ট্র্যাটেজি কি তৃণমূল নেবে? হ্যাঁ, দুটো নাম বন্ধুরা এগিয়ে আসছে, তারা কারা জানাবো। তবে তার আগে আপনাদেরকে বলবো, সূক্ষ্ম রাজনীতির কারণটা 2-3টি ক্ষেত্রে। বিধানসভা নির্বাচনের আগে এই নির্বাচন তৃণমূল জয়লাভ করলে বিজেপিকে একটা শক্ত জবাব দেওয়া যাবে, একটা জোর কা ধাক্কা ধীরে সে দেওয়া যাবে বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনে। কারণ বিজেপি তো এখন গলা ফাটিয়ে ফাটিয়ে, অন্তত এই রাজ্য নেতৃত্বের 2-3টে মুখ তো গলা ফাটিয়ে ফাটিয়ে, বিশেষ করে শুভেন্দু অধিকারীকে একটা বড় জবাব দেওয়া যাবে। কারণ গলা ফাটিয়ে তৃণমূলের এগেনস্টে কিন্তু সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা, দুর্ঘটনা এমন কিছু সমস্ত ঘটেছে যা তৃণমূলের এগেনস্টেই যাচ্ছে। সব থেকে বড় ইস্যু, আরজি কর তো একটু পিছিয়ে গেলেও এখন চাকরি হারা ইস্যু, শিক্ষক নিয়োগ ইস্যু এবং দুর্নীতি ইস্যু শিক্ষায়। এই ইস্যুতে, এই যে চাকরি হারা একটা হট টপিক, এই ইস্যুটা তো তৃণমূলের এগেনস্টে। বারবার দুর্নীতির কথা বলা হচ্ছে যে তৃণমূলেরই এক শ্রেণীর মানুষ, শিক্ষা দপ্তর মন্ত্রী, তারা মানে যারা, যিনি ছিলেন তৎকালীন, তিনি দুর্নীতিগ্রস্ত, তো দল কেন দেখেনি, মুখ্যমন্ত্রী কেন দেখেনি, এরকম বিষয় আছে। তো এই যে এত সোচ্চার হওয়া, তাহলে তৃণমূল যদি এত দুর্নীতিগ্রস্ত দলই হবে, বিধানসভা উপনির্বাচনেও তো মানুষ তার জবাব দেবে। মানে অন্তত ওই এলাকাটার মানুষ, ওই বিধানসভার মানুষ তো জবাব দেবে। তাই এখানে জয় দিয়ে তৃণমূল বুঝিয়ে দেবে, না, বিজেপি নয়, তৃণমূলই এই রাজ্যের শেষ কথা এবং অলমোস্ট আসনের শেষ কথা। এটা বিজেপিকে বোঝাবে এই কালীগঞ্জের জয় দিয়ে তৃণমূল। মানে সূক্ষ্ম রাজনীতিটা এখানে, যদি তৃণমূল জেতে। দ্বিতীয় ফ্যাক্টর কি? 26-এর আগে তৃণমূলের কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করা। কারণ এই যে এত ইস্যু তৃণমূলের এগেনস্টে গেছে না, এতে শুধু বিজেপি যে একবারে হালে পানি পেয়েছে তা নয়, কর্মী সমর্থক যারা গ্রাসরুট লেভেলে রয়েছে তাদেরও তো কোথাও একটু মাথায় একটু দুটো হলেও, একটা দুটো হলেও চিন্তা হচ্ছে যে কি হবে, এত দুর্নীতির অভিযোগ উঠছে আমার এই দলের বিরুদ্ধে। তাই সেই কর্মী সমর্থকদের ভোকাল টনিক হয়ে যাবে কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচন যদি জয়লাভ করে তৃণমূল, সেই জয়লাভ।
এবং তৃতীয় ফ্যাক্টর হচ্ছে যত বেশি আসন দখলে রাখা যায় বিধানসভা নির্বাচনের আগে আগে, এটা একেবারে সেই অ্যাসিড টেস্টও বলা যেতে পারে, নিজেদের ক্ষমতাকে আরেকবার ঝালিয়ে নেওয়া। যত বেশি আসন নিজের দখলে রাখা যায়, কারণ কৃষ্ণনগর তো তৃণমূলেরই দখলে, মহুয়া মৈত্র স্বনামধন্য সেখানকার সাংসদ, সবকটি রয়েছে তৃণমূলের দখলে। তো তৃণমূলের দখলে থাকা এই কালীগঞ্জ বাই চান্স যদি হাত ফসকে বেরিয়ে যায়, তাহলে কিছুটা হলেও একটা প্রেস্টিজ ফাইট হয়ে যাবে। সে কারণে তৃণমূল এই 3-4টি কারণে কিন্তু সূক্ষ্ম রাজনীতিতে এগোবে। এবার আসে যে বিষয়টায়, ইতিমধ্যে তৃণমূল সেই স্ট্র্যাটেজি নিয়েও ফেলেছে। তার মধ্যে প্রথম স্ট্র্যাটেজিটাই হবে যে প্রার্থী কে হবে। তো আপনাদেরকে বলে রাখি, দুটি নাম কিন্তু হেভি দৌড়চ্ছে এবং তাদের দুজনের মধ্যে একজন হওয়ার সম্ভাবনা বেশি। আবারও বলবো হয়তো, আবারও বলবো সম্ভাবনা। তারা কারা? যারা তৃণমূলের প্রার্থী হতে পারেন, সেই দুজন তৃণমূলের প্রার্থী হিসেবে যাদের নাম উঠে আসছে এই নদিয়ার বা কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত এই বিধানসভায় নাসিরউদ্দিন আহমেদ ছিলেন এখানকার বিধায়ক, তার মৃত্যুতেই হবে এখানকার উপনির্বাচন। তো দুটি নাম, হ্যাঁ বন্ধুরা, সংখ্যালঘু সম্প্রদায়ের থেকেই দুটি নাম কিন্তু হেভি দৌড়ে আসছে। যেটা বললাম যে দুটি নাম দৌড়চ্ছে হেভি, যে দুটি নাম দৌড়চ্ছে, যে দুটি নাম চর্চায়, আলিফা আহমেদ অথবা তারান্নুম সুলতানা মীর। আলিফা আহমেদ, তারান্নুম সুলতানা মীর, এই দুটি নাম কিন্তু চর্চায় শোনা যাচ্ছে। আমরা জানি না শিলমোহর ফাইনাল স্ট্যাম্প কার উপরে পড়বে, কিন্তু দুটি নাম কিন্তু এই কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে একেবারেই কিন্তু সামনের সারিতে রয়েছে এই দুটি নাম। আর এখানে আমরা যদি বিগত 3টে বিধানসভা নির্বাচন একটু দেখি বন্ধুরা, 3টে বিধানসভা নির্বাচনে কিন্তু দারুণ একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা কেমন এবং তৃণমূলের মরিয়া হয়ে ঝাঁপানোর আরো একটা কারণ, এবং অনেক আগে থেকে স্ট্র্যাটেজি ঠিক করে সূক্ষ্ম রাজনীতিতে বিচার করে এই কালীগঞ্জকে তার বিধানসভা উপনির্বাচনে ঝাঁপানোর আরো একটি কারণ হলো এই টুইস্ট। মানে 2011, 2016, 2021-এ প্রার্থীদের, মানে জেতা প্রার্থীদের টুইস্ট। বরাবরই তৃণমূলের দখলে কালীগঞ্জ ছিল এমনটা কিন্তু নয়। আমরা যদি কালীগঞ্জের 2021, আমি লাস্ট দিয়ে শুরু করছি। হ্যাঁ, এখানে তৃণমূলই জয়লাভ করেছেন নাসিরউদ্দিন আহমেদ, যার মৃত্যুতে এখানে এই বিধানসভা উপনির্বাচন হতে চলেছে। তিনি পেয়েছিলেন 2021-এ অনেকটা ভোটই পেয়েছিলেন, কিন্তু একেবারে সবাইকে পেছনে ফেলে 1,11,696টি ভোট, মানে 53.35% নিরিখে যেটা হয়। বিজেপি ছিল ঠিক দ্বিতীয় স্থানে, তবে ভোটের নিরিখে অনেকটা নিচে, মাত্র 64,709 এই ভোট ছিল বিজেপির দখলে, মানে 30.91%, মানে অনেকটাই পেছনে তৃণমূলের, কোনো ধারে কাছে আসতে পারছে না। কংগ্রেস ছিল 25,076 ভোটে, একেবারে তলানিতে। 2016-তে টুইস্টটা এখানেই না বন্ধুরা, তৃণমূলের দখলে 2016-তে ছিল না কালীগঞ্জ সিট, তৃণমূলের দখল থেকে চলে যায় কংগ্রেসের দখলে 2016-তে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কংগ্রেস প্রার্থী হাসানুজ্জামান, শেখ হাসানুজ্জামান জয়লাভ করেছিলেন 2016-তে 85,125টি ভোটে, 46% ভোট পেয়েছিলেন। তবে হ্যাঁ, এটা ঠিক, নাসিরউদ্দিন আহমেদ, যার মৃত্যু হয়েছে, তিনি তৃতীয় স্থানে ছিলেন 2016-তে, হাড্ডাহাড্ডি লড়াই করে একদম 1,500 2,000 ভোটের ব্যবধানে, 2,000 সামথিং ভোটের ব্যবধানে হেরেছিলেন নাসিরউদ্দিন আহমেদ। মানে হার তো অবশ্যই হার, সেটা জটা ভোটেই হোক, একটা ভোটে হলেও, কিন্তু হারের ব্যবধানটা ছিল একদম 2,500 ভোট, এবং খুবই ঘাড়ে নিঃশ্বাস ফেলে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করে পেয়েছিলেন 83,899, মানে 45। তৃণমূল প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ পেয়েছিলেন 45% ভোট এবং 46% ভোট পেয়ে শেখ হাসানুজ্জামান তিনি জয়লাভ করেছিলেন। বিজেপি ছিল এখানে কিন্তু থার্ড পজিশনে, যেই বিজেপি 2021-এ সেকেন্ড পজিশনে চলে এসছে। হ্যাঁ, অনেকটা নিচে ছিল 2021-এ, কিন্তু এসছে সেকেন্ড পজিশনে। বিজেপির কিন্তু এখানে উত্থান হয়েছে, বিজেপির উত্থান হয়েছে। এবং সৈকত সরকার 2016 সালে বিজেপি পেয়েছিলেন মাত্র 10,000। সেই বিজেপি এবার প্রার্থী বদল হলো, অভিজিৎ ঘোষ হলেন 64,000 2021-এ, মানে অনেকটা ভোট কিন্তু বাড়িয়েছে। 2011, মানে আমরা একদম 3 নম্বর, মানে এখন থেকে তৃতীয় যে বিধানসভা, গত তৃতীয় বিধানসভাতে যদি আমরা চলে যাই,
2011, তারপর 2016, তারপর 21। তো 2011-তে আমরা দেখবো তৃণমূল কংগ্রেসেরই দখলে ছিল, যেটা 2016 সালে কংগ্রেস প্রার্থী শেখ হাসানুজ্জামান তিনি দখল করে ফেলেছিলেন এই কালীগঞ্জ। তৃণমূল প্রার্থী নাসির উদ্দিন আহমেদ তিনি 74,091 ভোট, মানে 47% ভোট পেয়েছিলেন 2011-তে। আরএসপি ছিল শঙ্কর সরকার, তিনি ছিলেন, মানে আরএসপি ছিল দ্বিতীয় স্থানে 56,913 ভোট, 36% ভোট। আর বিজেপি এখানে পেয়েছিল মহাদেব ঘোষ 13,319 ভোট, মানে একদমই 8% ভোট। 2011-তে মোদ্দা কথা কি দাঁড়ালো? তৃণমূল কংগ্রেসেরই দখলে ছিল কালীগঞ্জ। 2016-তে চলে গেল কংগ্রেসের দখলে কালীগঞ্জ। 2021-এ আবার নাসিরুদ্দিন আহমেদ, মানে এই তৃণমূল কংগ্রেসই আবার 2021 জয়লাভ করলো। মানে মাঝখানে 2016-তে কিন্তু কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই করে তৃণমূলের কাছ থেকে সিট ছিনিয়ে নিয়েছিল। তাই এবার মানে এই যে বিজেপি যখন 2016 দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থান থেকে 2021-এ দ্বিতীয় স্থানে উঠে এলো এবং অনেকটা ভোট বাড়ালো, এটাকে কিন্তু খুব হালকাভাবে দেখছে না তৃণমূল। তারা জানে যে শাসক দলের পক্ষেই থাকে উপনির্বাচনের ফলাফল, তবু এক চিলতে জমি বা এক ফোঁটা এক সুতো ফাঁকও তারা কিন্তু রাখতে চাইছে না। তাই খুব ভালো করে স্ট্র্যাটেজি তৈরি করে সংখ্যালঘু সম্প্রদায়ের দুই প্রার্থীর ইতিমধ্যে হাড্ডাহাড্ডির লড়াই রয়েছে যে কার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হবে। দুজনের নাম শোনা যাচ্ছে, দেখা যাক কি হয়। তো এই সমস্ত স্ট্র্যাটেজি করে তৃণমূল এগোচ্ছে। তার কারণটা আপনারা শুনলেন, আমাদের আলোচনায় দেখলেন। বিজেপিও কিন্তু হাল ছাড়ছে না, কারণ বিজেপি কিন্তু 2016 থেকে 2021-এ অনেকটা ভোট বাড়িয়েছে। আবার 2016-তে কংগ্রেসেরও ছিল। তাই বিজেপি, কংগ্রেস, তৃণমূল ত্রিমুখী হাড্ডাহাড্ডির লড়াই হবে, নাকি মহুয়া মৈত্রর করিশ্মা তার লোকসভা নির্বাচনে থাকা এই কালীগঞ্জ সেই একেবারে ছিনিয়ে নেবে তৃণমূল? আপনারা কিভাবে দেখছেন এই স্ট্র্যাটেজি? এই ছোট্ট সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো জানাবেন। এবং নদিয়া বা কৃষ্ণনগর, নদিয়া জেলার কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কি হবে শেষ, একেবারে শেষ জয়ের হাসি কে হাসবে, কে হবে এখানকার একেবারে মসনদে বসার, বিধানসভা মসনদ দখল করার অধিকারী, সেটা তখন সময়ই বলবে। আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকুন, দেখতে থাকুন স্পিক ইউ বেঙ্গল। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন।